বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে, এখানে জঙ্গি আছে, আল কায়দা মাল কায়দা আর অনেক কিছু আছে, ভারতের হস্তক্ষেপ করা উচিত। ভাবতে পারেন সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সে ভারতকে আহ্বান জানাচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ঘৃণিত কাজ আর কি হতে পারে? এবং বাংলাদেশে নাকি জঙ্গি, উগ্রবাদী, ইসলামপন্থী সারাটা জীবন জঙ্গি কাঠ খেলেছে, দাড়ি টুপিওয়ালা লোক পেলেই জঙ্গি ট্যাগ দেওয়া হতো। একটা কথা বলি, একটু মন দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আপনারা শুনছেন না 12, 13, 14, 15, 16, 17, 18 সালে যে জঙ্গি সন্দেহে পুলিশ একটা বাসা ঘিরে রেখেছে, জঙ্গি সন্দেহে র্যাব বাসা ঘিরে রেখেছে, জঙ্গি সন্দেহে পুলিশ, র্যাব, সিটিটিসি, এসবি বাসা ঘিরে রেখেছে। সকালবেলা কি শুনতাম? সকালবেলায় শুনতাম যে পুলিশের সঙ্গে ওই জঙ্গিদের গোলাগুলি হয়েছে এবং পুলিশ ঘরের ভিতর থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এর ভিতর নারী ছিল, শিশু ছিল, পুরুষ ছিল বেশি অবশ্যই। এবং বাংলাদেশে জঙ্গি এত ঘৃণিত যে যখনই আপনাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, আপনার পক্ষে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ খতিয়ে দেখবেও না যে আসলে আপনি জঙ্গি কি জঙ্গি না। এবার শেখ হাসিনা 15 বছর অন্তপক্ষে 1 থেকে 150 মানুষকে মেরেছে শুধু জঙ্গি ট্যাগ দিয়ে। এখন অনেকে বলবেন যে ভাই সব কি মিছা? মনে করেন যে তর্কের খাতিরে ধরে নিলাম সব সত্য, কিন্তু জঙ্গি বলেই কি আপনি এভাবে মানুষ মারতে পারেন? পারেন না তো। যে জঙ্গি তারও কিন্তু আইন আছে, বিচার আছে। নির্বিচারে বলে যে জঙ্গি সন্দেহে অমুক আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, তারপর সেখান থেকে লাশ সকালে বার হয় 3টা, 4টা, 5টা। আবার শোনা যায় এসব লোকগুলিকে নাকি এর আগের দিন রাতেই আয়নাঘর থেকে নিয়ে ওখানে বন্দি করে রাখা হয়েছে, তারপর জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে মেরে ফেলা। সেই একই জঙ্গি কাঠ সজীব জয় খেলতেছে এবং ভারতকে বলতেছে আপনি বাংলাদেশকে আক্রমণ করেন। এই হচ্ছে এদের অবস্থা। এমনকি সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলতেছে যে উপস্থিত ভারতীয় সাংবাদিকরা, আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন। শেখ হাসিনা বলতেছে ভারতীয় সাংবাদিককে যে আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন। এই সব ভারতীয় সাংবাদিকরা আগাগোড়া ইসলাম বিদ্বেষী, তারা অনবরত বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়াতেই থাকে। সেই সব সাংবাদিকদেরকে শেখ হাসিনা বলতেছেন আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি জানি। এবং তারা ভারতে পালিয়ে গিয়েও এত অপমানিত হয়েও তাদের কোনো মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় নাই। সেই একই জঙ্গি কার্ড, সেই একই ইসলাম বিদ্বেষী কার্ড, সেই একই আলেম ওলামা বিদ্বেষী কার্ড এবং সেই একই মেটিকুলাস ডিজাইন, এগুলো জামাত মারছে, আমি মারি নাই। এবং সজীব জয় একটা ইন্টারেস্টিং কথা বলছে, সে বলতেছে যে যে মানুষ মরছে 800, জাতিসংঘ বলতেছে 1400, এটা কেমন কথা? তার মানে হচ্ছে মানে পরোক্ষভাবে সজীব জয় স্বীকার করে নিচ্ছেন যে আমরা তো মারছি 800, 1400 বলো কেন, তাই না? এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। তিনি বলেছেন তিনি আসবেন। তো একজন নেতা বলল তার দলের যে শেখ হাসিনাকে কিছু নেতা বুঝিয়েছে। শেখ হাসিনা তো মনে করেন আগে থেকেই কল্পনা রাজ্যে বাস করে, সে মনে করত বাংলাদেশের সকল লোকই তাকে চায়, শুধুমাত্র বিএনপি জামাতের গুটি কয়েক লোকজন তারা চায় না, বাংলাদেশের সকল লোকই তাকে পছন্দ করে, সেটা ভাবতো, মানে কল্পনা রাজ্যে আর কি সে এটা ভাবতো। তো আওয়ামী লীগের কিছু লোকজন তাকে বুঝিয়েছে যে ইউনূস চলে গিয়েছে, তারেক রহমান আছে, দেশে এখন খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, পানির সংকট, বিভিন্ন সংকট আছে, আইন শৃঙ্খলা খারাপ। এই মুহূর্তে যদি আপনি চলে যান বাংলাদেশে, তাহলে তারেক রহমান সরকার 10 দিনও টিকতে পারবে না, জনগণ ঘর থেকে বের হয়ে আপনাকে এনে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। শেখ হাসিনা চিন্তা করলো যে তাই তো, তাহলে তো যাওয়াই উচিত। তো ঠিক আছে, একটু জনসমর্থন একটু বাড়ুক, ডিসেম্বরে যাব, এই চিন্তা ভাবনা। তিনি ফোন করছেন আওয়ামী লীগের সবাইকে যে চলো আমরা সবাই একসঙ্গে যাব, ফাঁসি হলে আমাদের একসঙ্গে ফাঁসি হবে। সবাই বললো হ্যাঁ নেত্রী, সমস্যা নেই, আমরা আসি, আমরা পর্যন্ত জীবন দিয়ে দিব। কিন্তু কথা আছে, আওয়ামী লীগের এক নেতাকে আমি ফোন করছিলাম যে ভাই আপনি কি যাবেন নাকি বাংলাদেশে, শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে আপনি যাবেন নাকি? তো উনি যেটা বললো, উনি বললো যে ভাই শেখ হাসিনা বাংলাদেশে গেলে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, ওই পরিস্থিতি ধারে কাছেও নাই। আওয়ামী লীগের অবস্থা এমন খারাপ, আওয়ামী লীগ একটা মিছিল করতে পারে না। আওয়ামী লীগ সেই শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভিতরে 5 জনে মিছিল করে, আবার এমন ভাবে বলে যে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মানে খুব নিচু আওয়াজ। সেই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং জনগণ ঘর থেকে নেমে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, ওই আশা ঘুরে বালি, ওটা সম্ভাবনাই নেই। এখন যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে গ্রেপ্তার করা হবে, জেলে নিবে। তিনি বললেন যে মনে করেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং কামাল গেল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখন সরকার যদি চায় যে এই তিনজনকে ফাঁসি দিয়ে দিবে, তাহলে সরকার ইজিলি কামাল এবং ওবায়দুল কাদেরকে ফাঁসি দিতে পারবে, কোনো সমস্যা হবে না, কেউ প্রতিবাদও করবে না। কিন্তু যখন শেখ হাসিনাকেই ফাঁসি দেওয়া চিন্তা করবে, তখনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং ভারত প্রতিবাদ আসলেও আসতে পারে। যদি প্রতিবাদ নাও আসে, তাও কি ফাঁসি দেওয়া যায়? বাংলাদেশে কিন্তু জন্মের পর থেকে পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয় নাই। কাজেই শেখ হাসিনার প্রতি বহির্বিশ্বে যে সিম্পিটি থাকবে বা যে চাপ থাকবে, অপরাধ যাই হোক না কেন শাস্তি লঘু করে দেওয়ার জন্য, সেই চাপ কিন্তু ওবায়দুল কাদের, তারপর হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এদের উপর থাকবে না। এদেরকে সহজেই সরকার ফাঁসি দিতে পারবে, যেমনটা শেখ হাসিনা জামাতের লোকদেরকে দিয়েছিল। তো তারা এই কারণেই বলতেছে যে আসলে এই কারণেই আমরা যাব না। এখন হয়তো মনে করতেছি যে নেত্রী যাবে, এই জন্য তো না বললে খারাপ দেখা যায়, বাট যাওয়ার সময় দেখবেন কেউই আসবে না। এবং আওয়ামী লীগ আসলে কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা শেখ হাসিনার ব্যবসা। শেখ হাসিনা এটার সিইও, শেখ হাসিনার বোন শাকিরানা এটার এমডি, আর তার ওই যে সজীব ওয়াজেদ জয় হচ্ছে এটা এক্সিকিউটিভ ডিরেক্টর বা এই জাতীয় কিছু একটা। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক দল না। শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের পরেই বাংলাদেশ সরকার দারুণ খেপেছে এবং তারা এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের জন্মের পর থেকে এমন কঠিন ভাষায় ভারতকে চিঠি লিখে নাই। সেখানে শেখ হাসিনাকে বলেছে যে শেখ হাসিনার অনলি পরিচয় হচ্ছে একজন খুনি, সে দাগি আসামি, সি যে ক্রিমিনাল। সুতরাং একজন ক্রিমিনাল আরেকটা দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কথা বলবে, আমার জনগণের বিরুদ্ধে কথা বলবে, যেখানে জুলাই দিবসের প্রতি উপলক্ষে আমরা সেলিব্রেট করতেছি, শহীদদেরকে অপমান করবে, এটা আমরা মেনে নিব না। বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। বাংলাদেশ কখনোই আর ভারতের করদ রাজ্য হবে না। চিন্তা করেন, এই স্টেটমেন্ট কিন্তু বিএনপি দেয় নাই, কোনো দল দেয় নাই, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে এই চিঠি লেখা হয়েছে, যে এই চিঠিতে তীব্র তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মানে এর চেয়ে হার্ট করে প্রতিবাদ জানানোর ভাষা হতে পারে আমার জানা নেই। তারপরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে আমরা জানি না, আমাদের সঙ্গে এই সংবাদ সম্মেলনের কোনো সম্পর্ক নাই। মানে বললো আর বিশ্বাস করলাম। বলেছে যে আমাদের দেশ স্বাধীন দেশ, এখানে যে কেউই বেসরকারিভাবে যে কোনো ক্লাবে বা যে কোনো জায়গায় সাংবাদিক সম্মেলন করতে পারে, আমরা মুক্ত কণ্ঠে বিশ্বাস করি, আমরা শেখ হাসিনাকে বাধা দেইনি, বাট এর সঙ্গে আমরা জড়িত না। অথচ 2018 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে যে ভুয়া মামলা, যে খালেদা জিয়া নাকি এতিমের টাকা চুরি করেছে, অথচ ওই টাকা সুদে আসলে 3-4 গুণ হয়েছিল, কিন্তু খালেদা জিয়াকে এই ভুয়া মামলায় সাজা দিল 5 বছর। পরে আপিল করলো সরকার, বাড়লো 10 বছর। জীবনে কোনো সময় শুনছেন যে একটা আদালত যে সাজা দেয় আপিল করলে তার চেয়ে বাড়ে? সমান সমান থাকে বা কমে। কিন্তু আওয়ামী লীগ সরকার 2টা দৃষ্টান্ত দিল। একটা হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় সাজা হয়েছিল 5 বছর, আপিল হলো 10 বছর। জামাতা কাদের মোল্লার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আপিলে হইল মৃত্যুদণ্ড, পরে ফাঁসি দিয়েও দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। হ্যাঁ, তো এখন এই যেটা কঠিন একটা প্রতিবাদ বাংলাদেশ সরকার করলো, এরপরই কিন্তু ভারত নড়ে চড়ে বসছে। একটা কথা বলি, এখানে অনেকেই জানেন না, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে না। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে দেখাশোনা করে না। বাংলাদেশ দেখে সরাসরি নরেন্দ্র মোদীর কার্যালয়, এখানে কিন্তু ভাগ করা আছে। পৃথিবীর অন্য দেশগুলো দেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রক, যার মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, শুধুমাত্র বাংলাদেশটাকে দেখা হয় নরেন্দ্র মোদীর অফিস থেকে সরাসরি। এবং এই কারণেই বাংলাদেশে এই প্রথম একজন মন্ত্রী পদমর্যাদা রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে।
কোনো আমলাকে না, মানে এত গুরুত্বপূর্ণ। তখন এই প্রধানমন্ত্রীর কার্যালয় নড়ে চড়ে বসে নরেন্দ্র মোদী বৈঠক করেন একটা, যে কি করা যায়। সিদ্ধান্ত হয় যে 2-1 দিনের মধ্যেই নরেন্দ্র মোদীর বিশেষ দূত একটা চিঠি নিয়ে তারেক রহমানের কাছে আসবেন এবং সেই চিঠিতে নরেন্দ্র মোদী অ্যাপোলজি জানাবেন। আজকে বৈঠক করেছেন খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী এবং সেখানে নিশ্চয়ই হাতে ধরে ক্ষমা চেয়েছেন যে আর এমন হবে না, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরেও দীনেশ ত্রিবেদী এই কথাই বলবেন। সম্ভবত আগামীকাল বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য ভারত সরকার খুবই উৎসাহী। বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে তারেক রহমান আমন্ত্রণপত্র দিয়েছে, যদিও তারেক রহমান বলতেছে যে আমাকে এখানে বিমস্টেকের চেয়ারম্যান বলা হয়েছে, প্রধানমন্ত্রী বললে কি হইতো, বলেন নাই কেন। ভারতের বিদেশ মন্ত্রক বলতেছে যে আমরা সবাইকে এভাবেই পত্র পাঠিয়েছি, কাউকে প্রধানমন্ত্রী বলা হয় নাই, প্রেসিডেন্ট বলা হয় নাই। প্রত্যেকের একটা নিজস্ব একটা রোল আছে এই ব্রিক্সে বা বিমস্টেকে, ওইভাবে আমরা পাঠিয়েছি। এতে অপমানিত হওয়ার কিছু নাই। তারেক রহমান যে প্রধানমন্ত্রী এটা আমরা অস্বীকার করতেছি না। এবং খুবই আগ্রহ ভারতের তারেক রহমানকে ভারত নেওয়ার জন্য। ধারণা করা হয় যে আগামীকাল দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে অনুরোধ করবেন যাতে তারেক রহমান ভারত সফরে যায়। যদিও বিভিন্ন কূটনৈতিক মহল বলতেছে যে তারেক রহমানের ভারতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে ভারতীয় এক সাংবাদিক, তাকে আমি বললাম যে দাদা ঘটনা কি। এই যে আমরা জানতাম যে শেখ হাসিনা একটা অডিও রেকর্ড দিবে, কোনো প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবে না, এটা আমরা জানি। এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আগের দিন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হচ্ছে দীনেশ ত্রিবেদীর। সেখানে আলোচনার পর দীনেশ ত্রিবেদী বলেছে যে ভাই এটা একটা রেকর্ড স্পিচ দিবে, কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন হবে না, এটা আমরা প্রমিস করলাম। কিন্তু তারপরেও সেই ভাষণ হচ্ছে। ও ভুলে গেলাম, তো ওই বেগম জিয়ার যেই এতিমেটা কাতসাদ মামলা, সেই মামলায় তার সাজা হচ্ছে 5 বছর। তখন বিএনপি একজন ব্রিটিশ উকিল নিয়োগ করেছে, নাম হচ্ছে লর্ড কার্লাইল। সেই লর্ড কার্লাইল বাংলাদেশে এসে বেগম জিয়ার পক্ষে লড়বে। তখন আওয়ামী লীগ করলো কি, তারা লর্ড কার্লাইলকে ভিসা দিল না। লর্ড কার্লাইল ভিসার জন্য অ্যাপ্লাই করলো সেই বাংলাদেশ দূতাবাসে, এই যে লন্ডনে, কিন্তু তাকে ভিসা দেওয়া হলো না। তখন লর্ড কার্লাইল চিন্তা করলো যে যেহেতু আমার ভারতের ভিসা আছে, আমি বাংলাদেশে যেতে না পারলেও আমি ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে আমি বলবো যে আসলে বেগম জিয়ার প্রতি অন্যায় করা হচ্ছে। তো সেই লর্ড কার্লাইল ভারতে এলেন এবং ভারতে এসে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের যে আয়োজন করেছে যে প্রতিষ্ঠান, সেম দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেই একই প্রতিষ্ঠান কিন্তু ওই লর্ড কার্লাইলের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। কিন্তু সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই সাংবাদিক সম্মেলন করা যাবে না। এটা সহজে অনুমেয় যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছে যাতে এই সাংবাদিক সম্মেলনটা না হয়, ফলে এটা হয়নি এবং কোন রকম সাংবাদিক সম্মেলন ছাড়াই লর্ড কার্লাইলকে চাপ দেওয়া হয় দ্রুত ভারত ছেড়ে ব্রিটেনে ফিরে যাওয়ার জন্য। তো যেই ভারত বেগম জিয়ার উকিলকে একটা সাংবাদিক সম্মেলন করতে দেয়নি, সেই ভারত এখন বলতেছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন আমরা তো জানি না, শেখ হাসিনা করছে ভিন্ন ভাবে বা তার নিজস্ব উদ্যোগে, আমরা জানি না। এগুলো মানে আন্দারে হাইকোর্ট দেখে আর কি। তারা কেমন বুঝতে পেরেছে যে এই ভারত সাপ হইয়া সবল মারে, আবার ওজা হইয়া ঝাড়ে। এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। সুতরাং এদের সঙ্গে আসলে ওই নরম কথা চলবে না, এই কারণেই একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে। যাই হোক, ওই দিল্লি সাংবাদিকের প্রসঙ্গে আসি। তাকে বলল দাদা ঘটনা কি, আপনি তো খুব সবসময় শেখ হাসিনার পক্ষে কথা বলেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ভারত শেখ হাসিনাকে ত্যাগ করবে না, ভারত শেখ হাসিনাকে রক্ষা করবে, বিভিন্ন কথা বলেন। তো উনি বললো যে আচ্ছা সব তো বলা যায় না, আমি একটু টেক্সট পাঠাই। উনি টেক্সটে সংক্ষেপে যেটা লিখলো সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে আপনি শুধু অডিও বার্তা দিতে পারবেন, তাও রেকর্ড, কিন্তু আপনি কোনো সরাসরি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। এই যে শেখ হাসিনা সাংবাদিকের প্রশ্ন উত্তর দিল, এটা শুধুমাত্র তিনি এবং তার ছেলে জয় তারা চিন্তা ভাবনা করে এটা প্ল্যান করে এটা করেছেন,
এতে ভারত সরকার ওয়াকিবহাল ছিল না। বরং যখন শেখ হাসিনার স্পিচ শেষ হলো, সবাই মনে করছিল এটা রেকর্ড, কারণ রেকর্ড স্পিচও কিন্তু এরকমই। কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করা শুরু, আমাদের কাগজে সেটা স্পষ্ট করে লিখেছে। এবং কেন আসছেন না, ওনার মানে রাগটা কোথায় হয়েছে সেটাও কিন্তু এই চিঠির মধ্যে লেখা হয়েছে, মানে এই কাগজে লেখা হয়েছে। চিঠিতে লেখা হচ্ছে, মানে কাগজে লেখা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে এই অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গত 14ই জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত ঢাকার তরফে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সে দেশের বিদেশ মন্ত্রকের একটি সূত্রের দাবি, ঢাকার আপত্তি সত্ত্বেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছে দিল্লি। তারই ফলশ্রুতিতে বিশ্বের সম্মেলনে যাবেন না তারেক। অর্থাৎ শেখ হাসিনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে বলে তারেক রহমান আসবেন না। আপনি যদি সম্পর্কই যদি ছিন্ন করতে চান, তাহলে পরে ন্যাকামো করে আবার আপনি চেয়ে পাঠান কেন এই জিনিসপত্র? আপনি তো শত্রু বলে যখন বিবেচনা করেই নিয়েছেন যে ভারতবর্ষ শত্রু, তাহলে শত্রু দেশ থেকে আমদানি করার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন নয় শেখ হাসিনা আছেন, যখন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় তখনও তো ভারত বিদ্বেষী ছিল। তখন আমরা কি দোষ করেছিলাম? ভারতকে দিনরাত গালাগাল, হিন্দুরা কিপ্টে, হিন্দুরা মানে তাড়াতে পারলে মাছে, এরকম অনেক কিছু কথা আমরা শুনেছি। আর এখন তো প্রকাশ্যে গালাগাল দেওয়া হচ্ছে, কারণ শেখ হাসিনা এখানে রয়েছেন। এটা একটা ছুতো। এখন ভারতবর্ষ মানে ভূরাজনৈতিক যে এটা আছে গুরুত্ব, দুটো দেশের মধ্যে মাপামাপি করছে। এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। ভূরাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে, কারণ তার মধ্যে দিয়ে সেন্ট্রাল এশিয়া হয়ে ইরান হয়ে, ইরান সেন্ট্রাল এশিয়ার মধ্যেই পড়ছে, তুর্কি হয়ে, মানে প্রথমে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, তারপর আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান, ইরানের পরে হচ্ছে তুর্কি, তুর্কি হয়ে ইউরোপে ঢুকে যাও। যেটা ভারতবর্ষের আদৌ প্ল্যান যে আমরা পিওকে নেব, গিলগিট বালতিস্তান নেব, দিয়ে ওখান থেকে আমরা আফগানিস্তান হয়ে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, ইরান হয়ে আমরা সোজা চলে যাব তুর্কি। সেরকম একটা সিপ্যাক টাইপের একটা ভারতবর্ষ করার চেষ্টা করছে। আগে পিওজেকে হাতে আসুক এবং গিলগিট বালতিস্তান হাতে আসুক, তারপর। এখন সেই দিক দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কিন্তু সীমাবদ্ধ। তার 3 দিক দিয়ে ভারত ঘেরা আছে, একদিকে বঙ্গোপসাগর। আমি বলেছি আমাদের একটা প্লেনও ওখানে নামে না। তাহলে পরে আপনাদের এত মানে নিজেদের এত গুরুত্ব পাওয়ার আপনার দরকারটা কি? প্রভুত্ববান মনে কে প্রভুত্ব দেখিয়েছে আপনাদের? যদি প্রভুত্বই দেখাতো তাহলে তো চাকর বাকরের মধ্যে ব্যবহার করতো, ইচ্ছে হচ্ছে দেব, ইচ্ছে হচ্ছে দেব না, এই তো করতো। তাহলে পরে আপনারা সাহায্যের বারবার আবেদন জানাচ্ছেন কেন? আমাকে তেল দিন, চাল দিন, ডাল দিন, অমুক দিন, তমুক দিন। আপনার তো আর্জির তো শেষ নেই।
এতই যদি আপনাদের ক্ষমতা থাকে ভারতবর্ষের সঙ্গে লড়াই করার, ভারতবর্ষের সঙ্গে আপনাদের শত্রুতা করার, তাহলে করে দেখুন না। ভারতবর্ষে আপনারা পা দেবেন না। শেখ হাসিনাকে আটকাতে পারবেন? ভারত আপনার কথা শুনে শেখ হাসিনাকে আটকাবে? আর শুনুন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমেরিকা এবং ভারত দুটো দেশই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। আমি একটা কথা বলেছিলাম, একটু কূটনৈতিক হয়ে গেছিল কথাটা। তারেক রহমান এলে ভালো, না এলে আরো ভালো। যদি আসেন তাহলে আপনার যত সমস্যাগুলো আছে, এই ট্রানজিট করিডোর যত আছে, তারপর তুলা আপনাদের, তারপর বিদ্যুৎ যেটা কমে গেছে সেইটা, ডিজেল, খাদ্যপণ্য, তারপর সীমান্ত নিয়ে এত গোলমাল, এগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হতো। কিন্তু আপনারা যেটা করলেন, মানে আপনারা যেটা করতে চাইছেন, যদি আপনি না আসেন তাহলে কি হবে জানেন? গঙ্গা পানি বন্টন চুক্তি আপনার বন্ধ হয়ে যাবে। আপনার যে আমাদের গোড্ডা প্ল্যান্ট থেকে যে আদানির বিদ্যুৎ যায় ধীরে ধীরে সেটা কমে যাবে। ডিসেম্বর হয়তো ডিসাইড করতে পারে। আই এম নট শিওর, দিস ইজ মাই হাঞ্চ, যে এরকম একটা, যেহেতু উনি ডিসেম্বর মাস বলেছেন এবং বলেছেন যে বিজয়ের মাসে আমি ফিরবো। তো আমাদের এখানে কে কি বললো না বললো, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হার, হোয়াট ডাজ ইট ম্যাটার টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি? বিকজ এখন তো দেখেন ওনার সাথে অনেক ইউরোপিয়ান দেশের পলিটিক্যাল লিডার্স, আমেরিকানের ইনভয়েস, সবাই তো কথা বলছে এখন ওনার সাথে। এবং শুধু কথা বলছে না, আমি এইটাও শুনছি যে অনেকেই বলেছেন যে তারা ওনার সাথে ঢাকায় আসবেন, ওনার সাথে উনি যে প্লেনে আসবেন বা যেভাবে আসবেন ওনার সাথে ফরেন ডিপ্লোম্যাটস, ফরেন যারা এলিট আছে, দোজ হু ম্যাটার ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তারাও নাকি আসবেন। কতটুকুন ঠিক আছে, কতটুকুন বেঠিক, এটা সময়ই বলে দেবে। বিকজ এই সময়ের মধ্যে তো উনি ওনার সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন, উনি ওনার নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখছেন, উনি কথা বলছেন আওয়ামী নেতাদের সাথে, যে যেখানে আছে তো সংগঠনটাকে ঠিক করে। এই জন্য উনি এই সময়টা নিয়েছেন যে আমি ডিসেম্বর মাসে যাব, এর মধ্যে উনি ওনার সাংগঠনিক কাজ যেগুলি আছে উনি করে নেবেন। বিকজ বর্তমানে ওনার জেনারেল সেক্রেটারিকে দিয়ে এইসব হবে না। জেনারেল সেক্রেটারি যে জোকার অ্যাকচুয়ালি, যে কোনো লেভেলেরই না মানুষটা, খালি লোকজনের থেকে ঘড়ি গিফট নিয়েছে জীবনভর, এই ছাড়া কোনো কিছু করতে পারেনি, হোপলেস। এইদেরকে নিয়ে উনি কেন রাজনীতি করেন বা কেন রাজনীতি করতে গেলেন? আরো তো লোক ছিল পার্টির মধ্যে যারা জেনারেল সেক্রেটারি হতে পারত। তো আমার কথা হচ্ছে, দেখেন শি ইজ গোইং টু কাম, এবং এটা আমাদের সবার দায়িত্ব হবে টু সি টু ইট যে যা ঘটে ভালোভাবে ঘটুক, সুন্দরভাবে ঘটুক, এমন কোনো অঘটন না হয়। বিকজ যদি এই সরকার না বুঝতে পারে তাহলে অঘটন হবে, তো আপনার তো স্যার, করার কিছু নাই। আপনি তো সম্ভবত পুরো লাইভটাই দেখেছেন না, ওনার বক্তব্যটাও তো শুনেছেন আপনি জি, জি, স্পষ্ট। পুরাটাই শুনেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম এই বক্তব্যে, এর আগে ওনার যত বক্তব্য সম্প্রচারিত হয়েছে বা বলা হয়েছে সব জায়গায় উনি কিন্তু ডিপ স্টেটের কথা বলতেন, এই বক্তব্যে ডিপ স্টেটের কথা বলেননি। এই বক্তব্যে বিএনপির নাম একটা বারো উচ্চারণ করেন, বিএনপি বা তারেক এই নামগুলো উচ্চারণই করেন। জি, এখন আপনার কি মনে হয় যে এইখানে আসলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কোনো একটা চাচ্ছে যে মানে এই যে কোনো আর কোনো না করা আর কি, মানে যে উত্তেজনা সৃষ্টি না করা বা কিছু দেখেন এমন?
কথা তো চলছে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সার্জিও গোরের সাথে ওনার মিটিং হয়েছে। ইউ সি, আমেরিকানসরা এখন অন্যভাবে চিন্তা করছে, বিকজ আমেরিকানসের ইমেজের অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরে যদি আপনি বাংলাদেশকে দেখেন, জুলাই 24-এর পর থেকে বাংলাদেশে কিন্তু কোনো আইন নাই। এভরি পার্সন ইজ অ্যান আইন আনটু হিমসেলফ। সে নিজেই আইন, যার যেভাবে ইচ্ছা চলাফেরা করছে। এই সরকার 6 মাসে এসেছে, 6 মাসের মধ্যে তারা ইনভেস্টমেন্টের কথা বলছে, ভেরি গুড ইনভেস্টমেন্ট এর কথা বলা, কিন্তু ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট আপনি সৃষ্টি করবেন। আপনি ঢাকা শহরে দেখেন যেভাবে আপনার অটো এবং মোটরাইজ রিক্সা যেভাবে চলছে, এক তো সেটা হচ্ছে আপনার ক্ষতিকর ইন দ্য সেন্স দ্যাট ওইটা তো নট সাইন্টিফিক্যালি বিল্ড, বুঝছেন? ওর ব্রেকস ট্রেক্স এইগুলি নিয়ে ঝামেলা আছে, প্রত্যেক দিন ঝামেলা হয়, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টস হয়। হাইওয়েজের উপরে তারা এইগুলি চালাচ্ছে। তো আপনার তো কোনো জিনিসের উপরে নিয়ন্ত্রণ নাই। এই সরকারের 6 মাসের মধ্যে ওরা ট্রাফিকও কন্ট্রোল করতে পারলো না। খালি যারা গাড়ি চালায় ওদেরকে ভয় দেখায় যে এইখানে এইসব এআই দিয়ে করা হচ্ছে এবং যে ভায়োলেট করবে তাকে আমরা ফাইন করব। ফিক্স ইউর রোডস। আপনার ইনভেস্টমেন্টের জন্য যারা ভিসা বিহীন আসে, এয়ারপোর্টে ভিসা নেয়, তাদের 2, 2.5, 3 ঘন্টা লাগে। ওইখান থেকে এয়ারপোর্ট থেকে হোটেল আসতে আসতে সে বুঝে যায় যে এই দেশে কি ইনভেস্টমেন্ট সম্ভব কিনা। তো আপনি শেখ হাসিনার সময় এই অটো তো আমরা দেখি নাই রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় দেখি নাই, ঢাকা শহরে মোটরাইজ রিক্সাস আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু এলাও করেছিল খালি যারা প্রতিবন্ধী ছিল ওদেরকে, বাট ভেরি লিমিটেড, ভেরি লিমিটেড। তো এই এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এটা এই সরকারের সময় হয়নি, এইগুলি পরিস্থিতি সব খারাপ হয়েছে ইউনূস সরকারের সময়, বিকজ ইউনূসের কোনো ধরনের কোনো কন্ট্রোল কোনো কিছু ছিল না। আপনারা তো জানেন that এখন ইউনূস হ্যাজ বিন দি মোস্ট ব্যর্থ হেড অফ গভর্নমেন্ট, যদি আপনি ওনাকে হেড অফ গভর্নমেন্ট রেকগনাইজ করেন। আমি করি না ব্যক্তিগতভাবে, বিকজ ওইটা ওনার একটা ধাপ্পাবাজি ছিল। তো আমি যে জিনিসটা, আর এত এত নোংরা লোক এই লোকটা, মানে আমি আপনাকে বলতে পারি না যে কত নোংরা ছিল এই লোকটা। আজকেও দেখেন ওর সম্বন্ধে অনেক কথা হচ্ছে, এখন তো সবাই বলছে। আজকে তহিদ হোসেনও বলেছে যে সে কিভাবে এইগুলি করেছে, এবং হি ওয়াজ মিস্টার নোবডি। তহিদ হোসেন ওয়াজ মিস্টার নোবডি। সে যা করতো তার খলিলুর রহমানকে দিয়ে করতো। এই যে বাণিজ্য চুক্তি টুক্তি, এখন তো তহিদ হোসেন সাইড এভরিথিং। তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে ল এন্ড অর্ডার বইলা কোনো জিনিস নাই এখন। পুলিশরে এই ইয়াং ছেলে পেলেরা কলার ধরে থাপড়ায়, বুঝছেন না, এই অবস্থায় আছে পুলিশ। তো আমাদেরকে তো পুলিশের ডিগনিটি রিস্টোর করতে হবে, এবং তাদের আপনি এত লোভ মেরেছেন, থানা পুড়িয়ে দিয়েছেন। এখন তো সবাই এই কথা বলছে যে আমি পুড়িয়েছি, আমরা পুড়িয়েছি। আমরা এই যদি নাশকতা না করতাম তাহলে তো আমরা শেখ হাসিনাকে সরাইতে পারতাম না, বুঝলি? তো এই যে আপনি পাবলিক প্রপার্টির এখন তো সবাই বলছে। তারপরে ওনারা আমেরিকা যেভাবে এই ইউনুস টুনুস মিলে যেভাবে খেলেছে, এখন ফরহাদ মাজারকেও আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফরহাদ মাজার বলছেন, ফরহাদ মাজারকে বলেছে যে আমাদের উপরে অনেক প্রেশার দেওয়া হচ্ছে যে 1 পয়েন্ট প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এখন তো স্পষ্ট হয়ে গেছে যে এই দেশের বিপক্ষে কারা ছিল। শেখ হাসিনার বিপক্ষে, গভর্নমেন্টের বিপক্ষে আমিও ছিলাম, ফর ভেরিয়াস রিজনস, ফর ভেরিয়াস কজেস। কিন্তু যখন আমি দেখলাম, আমি বলেছি না দ্যাট আই উইল নেভার কল শেখ হাসিনা ফ্যাসিস্ট, বরঞ্চ আমি বলি বিকজ হচ্ছে বড় ফ্যাসিস্ট আমরা দেখলাম ইউনুসকে। বরঞ্চ আমি এখন যেটা মনে করি যে শেখ হাসিনা was a magnanimous ruler, বড় মনের রুলার ছিলেন, এবং উনি এই দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। অনেক ইনফ্রাস্ট্রাকচার, যে 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 জিনিসগুলি ইনফ্রাস্ট্রাকচার
ডেভেলপমেন্টে যে কাজ করেছেন, যার জন্য দেশ অনেক 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 এগিয়ে গেছে। কিন্তু আমরা এটাকে স্বীকার করতে চাই না, which is so unfortunate. এরপরে দেখেন আপনার পলিটিক্যাল যে ডিসকোর্স, সেটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পলিটিক্যাল ডিসকোর্সে গালা গালি, মানে যা তা অবস্থা হয়ে গেছে। একটা যে ডিসকোর্সে সবাই থাকতো যে ফ্রেন্ডশিপও আছে, পলিটিক্যালি আমরা অন প্রিন্সিপাল আমরা বিরোধিতা করব, সেটা নাই। আজকে দেখেন এরপরে যাই ছিল আমাদের জুডিশিয়ারি, যে জুডিশিয়ারিকে আমি এক পর্যায়ে মোহসেন রকিব বলেছে দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, আমি বলেছি এই কথাটা, ইটস অন রেকর্ড। আপনারা আর্কাইভস, চ্যানেল আই মায়ের আর্কাইভস গিয়ে এটা দেখতে পারেন, ঠিক আছে? স্পষ্ট ভাবে বলেছি। ওইটাও আমার মনে হয় আমি কিছুটা ভুল করেছি, বিকজ যেভাবে আহ, আপনার কোর্ট কাছারি এখন চলছে, এইখানে কোনো ইনসাফ পাওয়ার কোনো অবস্থা নাই। এইখানে এখন টোটালি আন্ডার দি কন্ট্রোল অফ দি স্টেট আছে, রাষ্ট্রের কন্ট্রোলে আছে। তারা যেভাবে চায় সেভাবে রায় হয়, সেভাবেই সবকিছু হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি সব ইনস্টিটিউশন ডিস্ট্রয় করে দিই, তাহলে কিভাবে চলবে দেশটা? দেশ আমরা কি রাখতে পারবো? এই দেশ কি স্বাধীন থাকবে? এই দেশের কি সার্বভৌমত্ব থাকবে? আমাদেরকে তো ইকোনমি নিয়ে এগোতে হবে। আমরা বিজনেসম্যানদেরকে ইউনুসের পর থেকে গালাগালি করেছি, যা তা অবস্থা করেছি ব্যবসায়ীদেরকে, কিন্তু আপনি কি ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে, বড় বড় ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনি কি অর্থনীতি ঠিক করতে পারবেন? তা তো পারবেন না। অনেকেই এসে বসুন্ধরাকে আহ, মানে যে ধারায় গালাগালি করে, যেভাবে বলে, আজকে তো আহ, এই সরকারও তো বসুন্ধরার কাছে গেছে এই পেট্রোলের বা ডিজেলের এইটার সংকট মোকাবেলা করার জন্য। তারা আইন চেঞ্জ করছে, রুলস চেঞ্জ করছে, এবং বসুন্ধরাকে দিচ্ছে যে তোমরা এত জোগাড় করে দাও বা এত নিয়ে আসো। ভালো করছে কি খারাপ করছে এইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে দু একজন আছে টক শোতে আসে, মনে হয় যে তারা এতই অ্যান্টি বসুন্ধরা যে তাদেরকে এক্ষুনি ঝুলায় দিতে হবে। সে ফর ইনস্টেন্স আই ক্যান নেম ব্যারিস্টার সারোয়ার আমাদের, উনি একদম মানে ওনার একটা মনে হয় যে বসুন্ধরা ফোবিয়া হয়ে গেছে। আরে বাবা, দে আর বিজনেসম্যান, লেট দেম কন্টিনিউ টু ডু বিজনেস। তারা যদি আইন ভঙ্গ করবে তখন সেটা সরকার দেখবে, আইন কানুন দেখবে যে কি আছে। কিন্তু আপনি একটা ব্যবসা, হ্যাঁ, আমি শুধু একটা ব্যবসায়ীকে একদম স্ট্যান্ড করতে পারি না, বিকজ সে এত বড় চোর যে ভ্যাট চুরি করে, ডিউটিস চুরি করে, ইভেন যে ইন্স্যুরেন্স করতে হয় আপনার এক্সপোর্টের সময়, ইম্পোর্টের সময়, ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স কাভার, ইন্স্যুরেন্স নোট যেটা নিতে হয়, এইটা 2 নম্বরই করে। হিয়াজ এন ইন্স্যুরেন্স কোম্পানি, সব নিজের অফিসে আইনা এখানে সব বানায়, ইন্স্যুরেন্স কোম্পানি টাকাই পায় না, বুঝলি? এই একটা কোম্পানি। আমি তো আর কোনো ব্যবসায়ীকে এত খারাপ দেখিনি। ঠিক আছে, ব্যাংকে ডিফল্ট হচ্ছে, আপনাকে একটা কথা বলি, বুঝলি, ব্যাংকে ডিফল্ট বা ব্যবসায়ীর ব্যাংক্রাপসি, এই যে গার্মেন্টস আছে বা অন্যরা আছে যারা ব্যবসা করে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, এরা সব অর্থনীতির মামলা খেয়ে এরা সব ধ্বংস হয়ে যায়, আনএমপ্লয়মেন্ট হয়। এই জিনিসগুলি হয়তো আমাদের দেখা দরকার। আই ডোন্ট নো এই সরকার কতটুকু এটা করবে, বাট আই এম শিওর দ্যাট শেখ হাসিনার সরকার ওয়াজ আ বিজনেস ফ্রেন্ডলি সরকার। তারা হয়তো এটা দেখবেন, বিকজ একটা ব্যবসায়ী ধ্বংস হয় কিন্তু ফর মেনি কজেস। আপনার ফিসক্যাল পলিসির জন্য ধ্বংস হয়, আপনার গভর্নমেন্টের ওই সেক্টর নিয়ে যদি যে পলিসি করেন তার জন্য ক্ষতি হয়। বিকজ আপনি যখন ব্যবসা করেন, আপনি একটা নির্ধারিত ইসে করেন যে আমি এখন এই অবস্থা আছে, এত ইয়ে হবে, আমি এত লাভ করব, ব্যাংকে এত দেব, ওইগুলি সব গোলমাল হয়ে যায় বিকজ অফ দি পলিসিজ অফ দি গভর্নমেন্ট, বিকজ অফ এসআরও দিয়ে ট্যাক্স স্ট্রাকচার, ফিসক্যাল পলিসি যেভাবে চালায় বা চালিয়েছে, আজও চালিয়েছে, এখনো। আমাদেরকে এটার ঊর্ধ্বে উঠতে হবে যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই।
আর আপনার যদি কারোর কারোর শেখ হাসিনা ফোবিয়া যদি হয়ে থাকে, তাহলে দয়া করে আপনি একটা মেন্টাল অ্যাসাইলামে গিয়ে চিকিৎসা করেন, চিকিৎসা করেন। বিকজ এই শেখ হাসিনা ফোবিয়াতে ইউ ক্যানট স্টপ শেখ হাসিনা ফ্রম কামিং। আর জুলাইয়ের পর থেকে আপনি দেখেন দেশে কোনো আইন কানুন নাই, সবাই মনে হচ্ছে যে যার যেভাবে সে কথাবার্তা বলছে। আই মিন দিস ইজ নট হাউ কান্ট্রি রান। 6 মাস হয়ে গেছে। তারেক সাহেব ইজ আ হাম্বল ম্যান, ভালো মানুষ মনে হচ্ছে, যদি ওনার মধ্যে হিপোক্রেসি না থাকে, যদি মুনাফিকত না থাকে, যে আমি যেটা পাবলিকলি বলছি আমি সেটাই বিশ্বাস করি, সেটাই আমার মাইন্ডে আছে, সেটাই আমার মনে আছে, সেটাই আমি বিশ্বাস করি, সেটাই আমি বলছি, যদি এইটা থাকে তাহলে ঠিক আছে। আর যদি ওনার মনে থাকে যে না, আমি আমার মনে আরেকটা জিনিস আছে, কিন্তু আমার মুখে আমি আছে, আমি হিউমিলিটি দেখাচ্ছি, কিন্তু আসলে এইগুলি সব মুনাফিকত, এটা যদি করেন তাহলে ওনার পক্ষে দেশ পরিচালনা করা হয়তো সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে ওনার টিমটা খুব উইক। ওনার টিম, whether it is the cabinet or it is the parliament, ইটস ভেরি উইক। এর মধ্যে কোনো ক্যাপাসিটি নাই, যার জন্য দেখেন প্রত্যেকটা জিনিস সালাউদ্দিন সাহেবকে করতে হয়, প্রত্যেকটা জিনিস উনি আহ, আপনার সংসদে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে উত্তর দেন, মন্ত্রী বসা থাকে, মন্ত্রী জানি না, উনি সব উত্তর দেন। ওনার উনি এটা কি দেখায়? ঈশ্বরের ক্যাপাসিটি ইজ লিমিটেড, অনেক লিমিটেড ক্যাপাসিটি আছে পার্লামেন্টে। আপনি ক্যাবিনেটে দেখেন, ক্যাবিনেটে এখন আহ, শাহ আলম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ক্যাবিনেটে। যে শাহ আলম হয়তো পলিটিক্স কি করেছে না করেছে আমি জানি না, আজকাল ওদের কিছু ভিডিও দেখছি শাহ আলমকে অ্যারেস্ট করছে, অমুক করছে, সে বক্তব্য রাখছে। তো যদি সে সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর কি দরকার আছে? ওকে প্রধানমন্ত্রী করে দেন, সে সরকার চালাক, দেশ চালাক, আমার কোনো আপত্তি নাই, বা আমাদের কারোরই আপত্তি হবে না। তো কি হচ্ছে ক্যাবিনেটে? ক্যাবিনেট ইজ আনএবল টু টেক ডিসিশন, কোনো ধরনের ডিসিশন ওইভাবে নিতে পারছে না, যার জন্য দেখেন দেশের পরিস্থিতি দেখেন আপনি। তো আই উড সিম্পলি সে যে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এই ললেসনেস যেটা দেশে আছে, টোটাল ললেসনেস দেশে আছে, এখনো মব কালচার চলছে। এই গভর্নমেন্ট 6 মাসে এগুলি কন্ট্রোল করতে পারে নাই। আপনি দেখেন যেভাবে এই যে ঢাকা শহরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আহ, আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে যেভাবে নয়ন লিড করে যুবদল বা এরা যারা করেছে, বা অন্য জায়গায় হল দখল মখল বা ইউনিভার্সিটিতে দখল, এইগুলি কি ভালো জিনিস? দিস আর নট স্যার গুড থিং। এইটা তো সবাই দেখছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার যেই ইয়েটা ছিল, প্রেস কনফারেন্সটা ছিল এফসিসির, সেখানে সাকিবুল হাসান জয়েন করেছিলেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান নফেল, যিনি আবার শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাদের দুজনের বাড়িতে বোমা হামলা করেছে, ভাঙচুর করেছে। এটা এই ধরনের এখনো কেন? এইটা দুঃখজনক। তাহলে মনে হচ্ছে যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করেন না, আপনি ডিসএগ্রিমেন্টটাকে আপনি নিতে পারছেন না। ডেমোক্রেসি, তাহলে আপনি কিসের ডেমোক্রেসির কথা বলছেন? ডেমোক্রেসির মধ্যে তো ইউ উইল এগ্রি টু ডিসএগ্রি, সেটা ঠিক আছে, আপনি এসে আপনার কথা বলেন, কিন্তু কারোর ঘর বাড়ি, এই এই কাজটা তো ইসরায়েল করে, ইহুদিরা করে। ইসরায়েল এইগুলি হামাস ওয়েস্ট ব্যাংকে করছে, অমুক জায়গায় করছে, তমুক জায়গায় করছে। সেখান থেকে ইন্ডিয়াও শুরু করেছে মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা, অন দ্য বেসিস যে তোমার এই স্ট্রাকচারটা বেআইনি, তুমি পারমিশন না নিয়ে বানিয়েছো। বাংলাদেশে এই কালচার আসবে? এই কালচার তো ইউনুস শুরু করে গেছে। এই কালচার আপনি 32 কোন দুঃখে ভাঙলেন? আপনি গণফোরাম কোন দুঃখে ভাঙলেন? আপনার জুলাইতে এমন কি হয়ে গেছে যে আপনি একটা ঘর বাড়ি কিছু নিয়ে একটা জাদুঘর করতে পারতেন না? আপনি এত বড় গণভবন ভেঙেছেন। এইটা কি থাকবে? থাকবে না। এইখানে আবার গণভবন নির্মাণ হবে, সে নাম আপনি যাই দেন,
সেখানে, বাট এখানে আবার ওটা নির্মাণ হবে। আপনার এই জাদুঘরটা আপনি ওখানে রাখতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর একটা দেখেন আমাদের এখানে, আপনি কি মনে করেন বা পৃথিবীতে কেউ মনে করে এইটা, যারা রাজনীতি দেখে বা বোঝে, আমাদের কি এই নাহিদরা কি এই জুলাই অভ্যুত্থান করেছে? আমি আই হ্যাভ ডিসরেসপেক্ট ফর দেম, আই ডোন্ট রেসপেক্ট দেম। আমি করতাম যতক্ষণ পর্যন্ত আমি এইটা জানতে পারি নাই যে এই মুভমেন্টটা ইজ নট আ হোম গ্রোন মুভমেন্ট। এই মুভমেন্টটা হচ্ছে একটা জালিয়াতি কনস্পিরেসির মুভমেন্ট ছিল। আমেরিকান কনস্পিরেসি, আমেরিকান টাকা, যে টাকা এরা কত পেয়েছে জানি না, বাট এরা পরবর্তীতে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অনেক লোকজনের থেকে টাকা নিয়েছে। অ্যাটলিস্ট দু একজনের নাম আমি জানি যে কে কত টাকা দিয়েছে। তারপরে আপনি দেখেন এই কনস্পিরেসি করেছে আমাদের মজুমদার, আমাদের আসিফ, আমাদের রিজওয়ানা, এইগুলি দে আর অল পার্ট অফ দিস কনস্পিরেসি। তো আপনি কি শেখ হাসিনাকে একটা জেনুইন মুভমেন্টে সরিয়েছেন? আমিও তো চাচ্ছিলাম যে শেখ হাসিনাকে সরাতে হবে, আমিও মুভমেন্ট করেছি, আমিও মামলা খেয়েছি, ঠিক আছে, কিন্তু যদি এইটা হোম গ্রোন হয় ঠিক আছে। তারপরে আপনি কি আর্মির সহায়তায় কি ছিল? এখানে কি জনতা ছিল, কি ছিল এখানে? এখানে যদি আর্মি আপনাকে সহায়তা না করতো, আর্মি যদি নিজে জনগণকে ডেকে না আসতো, রাওয়ার লোকজন যদি ডেকে না আনতো তাদের ফ্যামিলিজকে আর অমুককে যে তোমরা রাস্তায় নামো, তাহলে আর্মি ছাড়া তো আপনি কোনোভাবেই শেখ হাসিনাকে সরাইতে পারতেন না। তারপরে আপনি শেখ হাসিনাকে তো আপনি প্রাইম মিনিস্টার হিসাবে নিয়ে গেলেন, সেখানে প্রাইম মিনিস্টার হিসাবে এতই ছিল। তা আমি ওয়াকারকে বলি, ওয়াকারুজ্জামান সাহেব, আপনি ওনাকে এত তাড়াহুড়া, আপনি ওনার বিরুদ্ধে কু করলেন, তারপরে ওনাকে আপনি প্রাইম মিনিস্টার হিসেবে ছেড়ে আসলেন, ওনাকে আপনি রিজাইনও করতে দিলেন না। উনি একটা বক্তৃতা দিতে চেয়েছিল, জনগণকে এড্রেস করতে চেয়েছিল, সেটাও আপনি এলাও করেন নাই। সো ইউ আর পার্টি টু দ্যাট কু। ইট ওয়াজ নট দিস স্টুডেন্টস ইন দ্য জনতা, ইউ আর দি পার্সন যিনি এইগুলি করছিলেন। আর এদের মধ্যে সবচেয়ে শয়তান কে ছিল জানেন? নেভির যে চিফ ছিল তখন, ওই যে এখানে একটু দাড়ি, সামান্য, এক জি। নম্বরের শয়তান, এক নম্বরের শয়তান। আরে স্যার, আরে ইউনুস যে কত বড় শয়তান! ওয়াকারুজ্জামান সাহেব তো বাইচা গেছে। ইফ ওয়াকারুজ্জামান ইজ লিসনিং টু মি, তাহলে আমি বলি, আপনাকে তো সরানোর জন্য ইউনুস ফাইল মুভ করে সই করে দিয়েছিল, সে তো এইটা রাষ্ট্রপতিকে পাঠাচ্ছিল উনার সইয়ের জন্য, কিন্তু রাষ্ট্রপতি অ্যাডামেন্ট ছিলেন যে উনি করবেন না, এবং উনি বলেও দিয়েছিলেন যে আমি ছিঁড়ে ফেলবো। ইভেন তখন মুভমেন্টও হয়েছিল। নাইন্থ ডিভের জিওসি সেদিন যেদিন এই ফাইলটা যাওয়ার কথা, হি ওয়েন্ট টু বঙ্গভবন, যে আমার জন্য কি আদেশ আছে, সামথিং লাইক দিস ইউনো। তারপরে আপনার ওই যে টাঙ্গেলে ঘাটাইলে আসে না একটা জি জি। আমাদের ক্যান্টনমেন্ট, তারপরে কুমিল্লা, এই দিস ক্যান্টনমেন্টস ওয়ার অল সেট টু মুভ ইনটু ঢাকা, যদি ওয়াকারুজ্জামানকে তখন যদি উনি এই ফাইলটা যদি বঙ্গভবনে পাঠাতেন, ফাইল যদি বঙ্গভবনে পাঠাতেন। এত খারাপ লোক ইউনুস। আরে বাবা, তুমি যদি একজনকে না চাও, ওকে ডাকো, ডেকে বলো দেখ আমি আপনাকে সরাতে চাচ্ছি, অমুককে বানাতে চাচ্ছি, হ্যাভ আ ডিসকাশন উইথ হিম। তুমি তো হেড অফ গভর্নমেন্ট হলাই ইউনুসের জন্য। তোমার যে লিস্টটা দিয়েছিল, যখন ইউনুস আসলো এয়ারপোর্টে ল্যান্ড করলো, ওনার হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল, ওর মধ্যে অনেক নাম ছিল, যেমন একটা নাম বলি, আমাদের প্রফেসর জিল্লুর রহমান সাহেবের নাম ছিল, যিনি আগে উপদেষ্টা ছিলেন, এরকম কয়েকটা নাম সাজেশনস ছিল। উনি এয়ারপোর্টে বসে সব নাম কেটে কাগজটা ফেলে দিলেন, বুঝছেন? উনি জি। বললেন আমি সরকার চালাবো, যেভাবে ইচ্ছা চালাবো, যাকে নিয়ে ইচ্ছা চালাবো। তিনি চালালেন, একটি এনজিও গভর্নমেন্ট চালালেন, উনি সব কনস্পিরেটরসদেরকে নিয়ে চালালেন। আর অবস্থাটা হলো কি, উনি বলেছিলেন 1,00,000 লোক আমি জাপানে পাঠাবো, একটাও পাঠিয়েছে? উনি পাবলিককে বেকুব বানানোর জন্য বলল যে যারা
প্রবাসে থাকে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেব, আমি একটা লাউঞ্জ বানালাম, ওই লাউঞ্জের কি অবস্থা? ইউজ করেছে? আপনি যখন ডিপার্চার করছেন তখন আপনার লাউঞ্জের দরকার হয়, কিন্তু যখন আপনি দেশে ফিরছেন তখন তো মানুষ তার বাসায় যাইতে চায়, যত তাড়াতাড়ি পারে তার বাবা মা, তার বাচ্চা সন্তান, তার বউ স্ত্রী ওদের কাছে যেতে চায়। তো সে তো লাউঞ্জে বসে না। লাউঞ্জে ঠিক আছে বসতে পারে যাওয়ার সময়, কি হলো? ওয়ার ইজ দ্য লাউঞ্জ? আপনি কত কিছু বলেছিলেন, একটাও পেরেছেন? আপনার অ্যাডভাইজারি কাউন্সিল একটাও পেরেছে? বরঞ্চ আপনি দাসত্ব দিয়ে গেলেন ইলেকশনের 72 ঘন্টা আগে সই করে। কে করেছে? ওই খলিলুর রহমান আর কমার্স উপদেষ্টা। এবং আজকে তো তৌহিদ সাহেব বলেছেন যে আমি তো কোণঠাসা ছিলাম, আমি তো কোনো কাজ করতে পারি নাই, সব কাজ তো খলিলুর রহমানকে দিয়ে উনি করাতেন। আর আজকে এত দুঃখজনক, যদি আমার প্রাইম মিনিস্টার বা গভর্নমেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস, যে আপনি খলিলুর রহমানকে রেখে দিয়েছেন। আরে খলিলুর রহমান এমনি পালিয়ে যাবে, সে সেপ্টেম্বরে চলে যাবে, আর সে প্রধানমন্ত্রী ফরেন মিনিস্ট্রিতে ঢুকবে না। তার একটাই, হি ইজ অলসো লাইক ইউনুস, তার নিজস্বর জন্য সে আপনাকে বোকা বানিয়ে এই পদে গেছে, ওই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। ওইখানে কি আছে? আপনার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি এখানে বসবেন, প্রিজাইড করবেন। আপনাকে তো এখানে কিছুই দেওয়া হয় না, ইভেন আপনার ফুল টাইম একটা গাড়ি আর ড্রাইভারও তো থাকে না। ইউ গেট নাথিং, ইউ সিম্পলি গেট নাথিং। তো আপনি এর আগে দেখেন আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন, কোথায় স্টেটাস? হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি সম্ভবত এরশাদ সাহেবের সময় ছিলেন, উনার স্টেটাস আর কোথায় এই লোকটার স্টেটাস? একটা মাগিবাজ থার্ড ক্লাস লোক, খলিলুর রহমান। ওকে আপনি ফরেন মিনিস্টার দেখেছেন, স্যার আপনাকে আপনাকে আপনার পিঠে ফোড়া ঢুকিয়ে দেবে। স্যার আপনাকে একটা হাল তবিয়তে ছিলেন। So, দেখেন এইসব কথা বলে তো কোনো লাভ নাই। এই মুহূর্তে দেশটাকে এগিয়ে নিতে হবে, আপনাকে ইনক্লুসিভিটি আনতে হবে। আপনি বর্জন করলে তো দেশকে এগোতে পারবেন না। যে আমার 5-6 কোটি লোক যারা আওয়ামী লীগের তার বিরুদ্ধে, আপনি আজকে পাওয়ারে আছেন বিকজ দি আওয়ামী লীগার্স ভোটেড ফর ইউ, না হলে তো আপনি সব হেরে আপনি দেখছেন যে আজকে জামাত ইজ ইন পাওয়ার। ওরা যদি আপনাকে সহায়তা না করতো, ভোট না দিত, ওদেরকে কোথাও না কোথাও তো ভোট দিতে হবে। তো ওরা মনে করেছে যে আমার বিএনপি ইজ বেটার, তো বিএনপি কে দিই, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, লেটেস্ট ভোট ফর বিএনপি। ওদের ভোট ছাড়া তো আপনি পারতেন না। তারপরেও তারপরেও রিজওয়ানারা যারা ক্ষমতায় ছিলেন তখন তখন তো কথা হয়েছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে এনেছি। হোয়াট ওয়াজ রং উইথ শেখ হাসিনা? যদি ইঞ্জিনিয়ারিংই করতে হয় তাহলে তো শেখ হাসিনাও ইঞ্জিনিয়ারিং করে দেন, প্লাস মাইনাস করে ওইটা শেষ করে দেন। So, এই কথাগুলি ডেমোক্রেসি আমাদের জনগণ বা আমাদের দেশের জন্য না। আপনি একটু লি কোয়ানকে পড়েন। লি কোয়ান দেখেন সিঙ্গাপুরে যখন সে টেক ওভার করেছে গভর্নমেন্ট, আপনি জানেন সেখানে ছিনতাই, রাহাজানি, মানুষ ঘরে থাকতে পারতো না, খুব খারাপ অবস্থা ছিল সিঙ্গাপুরের। প্লিজ রিড দ্য হিস্ট্রি অফ সিঙ্গাপুর। তারপরে কোন ডিকটেটরের বাপের মতন সে ওইগুলি কন্ট্রোল করেছে। আজকে দেখেন সিঙ্গাপুর কোথায়। আজকে কি সিঙ্গাপুরে এভাবে ডেমোক্রেসি আছে যে যার ইচ্ছা যেখানে দাঁড়ায়া বক্তৃতা করে? নো, ওরা পার্কে একটা জায়গা করে দিয়েছে, আপনি এখানে দাঁড়ায় যত বক্তৃতা ইচ্ছা করেন গিয়া, কোনো অসুবিধা নেই। ভোটাভুটি হচ্ছে, ইউ ক্যান কন্টেস্ট ইলেকশন, কিন্তু আপনাকে তো কেউ ভোট দেবে না, অন্যদেরকে তো ভোট দেয় না। ইউসি দের ইজ কি আপনার এখানে ভোটাভুটি চাইনাতে হয় না, ওদের ভোটাভুটি ওদের মতন হয়, ওদের কনস্টিটিউশনের মতন। ওইখানে তো 8টা না 9টা দল আছে। তো সিঙ্গাপুরে I'm sorry, in China also there are 8 or 9 political parties ওইখানে, এমন তো না যে ওইখানে কিছু নাই। তো প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে ডেমোক্রেসি আমাদের মতো
ঠিক করতে হবে যে আমরা কিভাবে ডেমোক্রেসি চালাবো।